নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস করতে পারবে। এখন বাজে ঠিক ভোর 5:30। তো আমি আজকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটাতে চোখ রাখতে হবে। দিনটা ছিল 22শে মার্চ, ভোর 5:30। বাইরের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো যে কি মিষ্টি, আর তার সাথে ভোরবেলার যে এত সুন্দর একটা ওয়েদার। যারা ভোরবেলায় ওঠো তারা প্রত্যেকেই জানো যে ভোরবেলার ওয়েদারটা খুবই সুন্দর থাকে। তো সকালে আমি সেদিনকার উঠে পড়েছিলাম। তো উঠে এত সুন্দর একটা ওয়েদার পেয়ে আমি ভিডিও না করে একদমই পারলাম না। তো আজকে হচ্ছে একটা হলিডে, যার জন্য আমি, আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর মশাই আমরা তিনজন মিলে একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি দেখতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে। তো সকালে উঠে আগে ব্রাশ করে নিয়ে তো আমি ফার্স্টে চা করে নিয়েছিলাম। তো আমি নর্মালি চিনি ছাড়াই চা খাই, হালকা লিকার। তো আমার হাজব্যান্ডও তাই খায়, শ্বশুরমশাইও তাই খায়। তো সেটাই করে নিচ্ছিলাম। তো করতে করতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করে নিই। তো দিনটা ছিল খুবই সুন্দর একটা দিন, শনিবার। আর তার সাথে হঠাৎ করেই আগের দিন মানে ফ্রাইডে রাত্রিবেলায় আমরা ঠিক করেছিলাম যে চলো আমরা কোথাও আজকে ঘুরে আসি। তো দিনটা যেহেতু আমাদের ছুটির দিন ছিল, সেই কারণের জন্যই ভাবলাম কোথাও একটা ঘুরে আসা যাক। তো চা করা হয়ে গেছে। টাইম থাকাতে চাটা নিয়ে বসে পড়লাম বাইরের ওয়েদারটা দেখতে। তো বাইরের ওয়েদার দেখতে দেখতে চাটা খাবো ভেবেই জানলার কাছে গিয়ে বসলাম। আর এত সুন্দর একটা ওয়েদার কোনোরকমভাবেই মিস করতে চাইছিলাম না। চা খেয়ে স্নান টান করে পুরো দমেই দেখো রেডি হয়ে নিয়েছি। কারণ স্নান না করে আমি নর্মালি কোথাও বেরোই না, সেটা যত সকালই হোক বা যত রাতেই আমি বেরাই না কেন, কারণ একটা রিফ্রেশমেন্ট লাগে। স্নান করে নিলে বেশ শরীরটা ঝরঝরেও লাগে আর একটা রিফ্রেশমেন্ট লাগে। তো আমার শ্বশুরমশাই আগেই বেরিয়ে পড়েইছিলেন রিক্সা করে। তো আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আগের দিন রাতে বৃষ্টি হওয়াতে বা ভোরবেলার দিকেও একটু বৃষ্টি হওয়াতে দেখো রাস্তাটা কেমন ভেজা ভেজা। তো তার সাথে সাথেই চলছি। যেহেতু আমাদের ট্রেন ছিল দমদম থেকে, তাই আমরা দমদম যাওয়ার জন্য অটো নিয়ে নিয়েছিলাম ক্যান্টনমেন্ট থেকে, কারণ ক্যান্টনমেন্টের ট্রেনটা আমরা মিস করেছিলাম। দমদম স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তো ওয়েট করছিলাম আমাদের ট্রেনের জন্য। ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠে ঠিক জায়গা মতন বসে পড়ি, কারণ ট্রেন যেহেতু সকালের দিকে মোটামুটি ফাঁকাই থাকে। তো ট্রেনে উঠে বসেই পড়ি। তো তোমরা এখনও বুঝতে পারছো না নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর ঘুরতে। তো দমদম থেকে কৃষ্ণনগর সিটি জংশন ধরে নিয়ে আমরা কৃষ্ণনগর দিকেই রওনা হয়ে গেছি একদম। আর জানলার ধারে বসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ একটা আলাদাই আমেজ বসন্তের। সেই আমেজে একটা ভাইব যাকে বলে নিতে নিতে আমি চলে যাচ্ছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে গিয়ে আমি কীভাবে যাব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটাতে দেখো কিন্তু। তো কৃষ্ণনগর সিটি নেমেই আমরা ওভারব্রিজ ক্রস করে, ওভারব্রিজ আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে নামিয়েছিল। তো ট্রেন ওভারব্রিজ ক্রস করেই চলে আসি 1 নম্বরের দিকে। 1 নম্বরের বাইরে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড আছে। টোটো স্ট্যান্ডে তোমাদের পার হেড 20 টাকা করে ভাড়া নেবে, পুরোপুরিভাবে মন্দিরের সামনেই নামিয়ে দেবে। তাছাড়াও তোমরা ম্যাজিক কারও পেয়ে যাবে, ম্যাজিক কার 10 টাকা করে ভাড়া নেয়। আর বাসও যায়। যেহেতু ম্যাজিক কারগুলো পুরোপুরিভাবে মন্দিরের সামনে যাচ্ছিল না, সেই কারণের জন্য আমরা টোটো নিয়ে নিয়েছিলাম। আর টোটোতে আমাদের সুবিধাও ছিল, নিজেদের মতো করে বসে বেশ যেতে পেরেছিলাম। তো সেই কারণের জন্য আমরা ওখান থেকে টোটোই নিয়ে নিয়েছিলাম। চারিদিকের দেখো এত সুন্দর ফাঁকা জমি, আর তার সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার। চারিদিকটা দেখতে দেখতে আমার তো বেশ ভালো লাগছিল যেতে। আর তার সাথে কি বলতো, আমাদের শহরে যারা আমরা থাকি তাদের এত ব্যস্ত জীবন কাটিয়ে যখন আমরা একটা ছুটির দিনে এরকম একটা জায়গায় যাই না, তো আলাদাই একটা মনে একটা আনন্দ লাগে। আর মানে হয় না কথাটা যে ঠাকুর যদি টানে তো ঠাকুরের স্থানে যেতে খুবই ভালো লাগে। আর তার সাথে যদি এরকম একটা ওয়েদার থাকে, মানে আমরা ভেবেছিলাম খুব গরম থাকবে, প্যাচপ্যাচে গরম যেরকম পড়েছে এখন, তো খুব গরম থাকবে, গরমে হয়তো ঘুরতে পারবো না। কিন্তু আমরা সেই দিনটা খুব সুন্দর করে ঘুরেছিলাম, ঠাকুর দর্শনও খুব সুন্দর করে করেছিলাম। মানে সব কিছুই তোমাদের যদি দেখতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে। ঠাকুর দর্শন আমরা খুব ভালো করে করেছিলাম। হ্যাঁ, মন্দিরের ভেতরে তোমার ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণের জন্য তোমাদেরকে আমি মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না। তো বাইরের অঞ্চলটা নিশ্চয়ই ঘুরিয়ে দেখাতে পারবো। দেখো আমরা
ওদের সাথে গল্প করতে করতে চলে আসলাম আমরা মায়াপুরে। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো মন্দিরের ভেতর ঢুকতেই দেখো এখানে অ্যারো দিয়ে সমস্ত দিক হচ্ছে মেনশন করা আছে, কোন দিকে কি মন্দির আছে, কোন দিকে গোশালা আছে, কোন দিকে রাধা মাধবের মহাপ্রসাদ আছে, কোথায় শঙ্খ ভবন, পদ্ম ভবন, মন্দির, সমস্তটাই অ্যারো দিয়ে হচ্ছে কিন্তু তোমার মেনশন করা রয়েছে। তো অ্যারো অনুযায়ী আমরা দেখো প্রথমে এইখানটাতে আসি, একদম ঢুকতেই এখানে হচ্ছে সারাক্ষণই হরিনাম কীর্তন চলে। তো হরিনাম কীর্তনের যে জায়গাটা ছিল তার চারিপাশটাই এরকম সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, মানে এত সুন্দর তোমার লাগছিল। তার সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আমরা যখন মন্দিরে মানে ঢুকি তখন হচ্ছে এরকম দেখতেই পাচ্ছ যে হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তার সাথে এরকম কীর্তন চলছে। তো সংকীর্তন যখন চলছে মানে আলাদাই একটা মানে জায়গা বলতে পারো তৈরি করেছে। তার সাথে দেখো এই মন্দিরের চারপাশটাতে এত সুন্দর করে সাজানো, মানে তোমার দেখেও ভালো লাগবে আর তোমার মনেও একটা আলাদা শান্তি হবে। এটা হচ্ছে মেন মন্দির, আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে বিশ্বের যে বড় মন্দির, সেই মন্দিরটা তৈরি হচ্ছে এই ভেতরটাতে। প্রথমে মেন মন্দিরে যাই, মেন মন্দিরে গিয়ে দর্শন করে ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চারপাশটা ঘুরে দেখতে থাকি। তো মেন মন্দিরে ঢুকতে গেলে তোমাকে ওখানে ফোন, ব্যাগ সব জমা রাখতে হবে। ফোন ব্যাগ জমা দেওয়ার জন্য 5 টাকা করে ওরা নেবে। তো সেই কারণের জন্য মন্দিরের ভেতরটা আমি ঘুরে দেখাতে পারলাম না। তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছিলাম রাধা মাধবের মন্দিরের দিকে। রাধাকৃষ্ণের যে মূর্তি আমরা দেখতে পাই, গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তি দেখতে পাই, সেই মূর্তি কিন্তু আমাদের এখন এই মন্দিরে আছে, মেন মন্দিরে কিন্তু নেই। তো এখানেই হচ্ছে কিন্তু কীর্তন হয়। পুজো দিয়ে আমরা বাইরে বেরোই তখন দেখি দেখো কৃষ্ণের সমস্ত বই, রাধাকৃষ্ণের সমস্ত বই এখানে বিক্রি হচ্ছে। তো এখান থেকে তোমরা কিনতেই পারো। হরে কৃষ্ণ। তো মন্দিরের বাইরেই খুব সুন্দর একটা গোছানো রেস্টুরেন্ট ছিল, যেটা নিরামিষ। তো আমাদের যেহেতু ভোগের প্রসাদ কাটা ছিল তো গদা ভবনে, সেই কারণের জন্য আমরা রেস্টুরেন্ট যাইনি। তো আমরা গোশালার দিকে যাওয়ার সময় দেখতে পেলাম এরকম 2টো শিংবাহী গরু যে কিনা গাড়ি টানছে, দেখে বেশ ভালোই লাগলো। তারপরে আমরা গোশালার দিকে রওনা হলাম, হাঁটতে হাঁটতেই চলে গেছিলাম। তো যাওয়ার সময় আমরা দেখতে পেলাম এরকম বড় বড় উনুন, তার উপরে হচ্ছে কড়াই চাপানো। এই জায়গাগুলোতে হচ্ছে যখন কোনো বড় অনুষ্ঠান হয় ইস্কনের, তখন হচ্ছে এখানে ভোগ রান্না করা হয়। তারপরেই দেখো এই যে সমস্ত জমি দেখতে পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কুঠিরগুলো, ওই যে রাস্তাটা দিয়ে, ওই রাস্তাটা দিয়ে গোশালার দিকে যাওয়া যায়। আর এই যে কুঠিরগুলো, সেইগুলোতে তোমরা থাকার জন্য পাবে। এই যে এই জায়গাগুলো তোমরা হচ্ছে থাকার জন্য সুব্যবস্থা রাখা আছে। 100 টাকারও তোমরা পেয়ে যাবে, ঘর পেয়ে যাবে ওখানে। তারপরেই আমরা গোশালার দিকে রওনা ঢুকছি। দেখতেই পাচ্ছ গোশালার বাইরেটা ঠিক এরকম সাজানো। তো গিয়েই আগে ওপরের দিকে উঠি, গিয়ে দেখি তো এখানে বেশ গরুগুলো সুন্দর করে মানে দেখতে লাগছে, মানে আলাদাই একে সবাই গোমাতা হিসাবে পুজো করছিল আর খাবারও খাওয়াচ্ছিল। তারপর আমরা নিচে নেমে আসি, এখানে সমস্ত ঘি, ক্ষীর, দই, লস্যি এই সমস্ত কিছু বিক্রি হয়েছিল। ক্ষীরটা খেতে খুবই সুন্দর ছিল। আমরা তো ওখান দিয়ে ক্ষীর আর মিষ্টি দই আর লস্যি নিয়েছিলাম, বেশ ভালো খেতে ছিল ক্ষীর আর লস্যিটা। আমার মিষ্টি দইটা অ্যাভারেজ লেগেছে, নর্মাল দোকানের মতো। তারপরে আমরা আবার ওপরে উঠে যাই। তো এখানেও গরুকে খাওয়ানোর জন্য খাবার রাখা ছিল। তো সেগুলো তোমাদের মানে এক একটা খাবারের এক একটা চার্জ আছে, সেই চার্জেস দিয়ে তোমাদেরকে খাওয়াতে হবে। তারপরেই চলে আসি দেখো খাওয়ার লাইনে। তো গদা ভবনে ঠিক এইভাবে বসিয়ে খাওয়ানো হয়। তো খাওয়ার মধ্যে ছিল হচ্ছে ডাল, ভাত, একটা ভেজ তরকারি, ফুলকপির পকোড়া, পায়েস, আর হচ্ছে পনির আর রুটি। তো গদা ভবনে ঠিক এইভাবে খাওয়ানো হয়। ওখানে গিয়ে তোমরা বাফেট সিস্টেমে খেতে পারবে। ওর গিয়ে দেখতেই পাচ্ছ এখান থেকে খাবার নিয়ে আসতে হচ্ছে, এনে নিজের মতো করে বসে তোমরা খেতে পারবে। বয়স্কদের জন্য চেয়ার টেবিলেরও ব্যবস্থা রাখা আছে, ওখানে বসে খেতে পারে। আমার প্লেট চার্জেস ছিল 80 রুপিস করে, তার থেকেও বেশি দামেরও তোমরা ওখানে পেয়ে যাবে। তো গিয়ে কিন্তু তোমরা সবার ফার্স্টে হচ্ছে টিকিটটা কেটে নেবে, কারণ খাবারের টিকিট কিন্তু বেশিক্ষণ থাকে না।
তারপরে আমরা টোটো করে বেরিয়ে পড়ি নবদ্বীপ যাব বলে, নবদ্বীপ ঘাটের দিকে রওনা দিয়ে দিই। তো যখনই বাইরে বেরোই তখনই দেখতে পাই সুন্দর সারি সারি এখানে দোকান রয়েছে। যারা কিছু কেনাকাটি করতে চাও তো কেনাকাটিও করতে পারো। চৈতন্য মঠ আছে, চৈতন্য মঠের কাছেই হচ্ছে ঘাট। সেই ঘাট থেকে 10 টাকার টিকিট কেটে আমরা উঠে পড়ি নৌকোতে। তো তোমরা যারা স্টিমারে যাবে তাদের জন্য 10 টাকা, আর যারা নৌকোয় যাবে তাদের জন্য হচ্ছে 5 টাকা। এবার দেখতে পাচ্ছ তোমরা মাতলা নদী আর জলঙ্গি নদীর ডিভিশনটা, দুটো ডিভিশনই কিন্তু জলের কালারটা সম্পূর্ণভাবে আলাদা। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে নবদ্বীপের দিকে। তো নবদ্বীপে গিয়েই আমরা শুনতে পাই যে সোনার গৌরাঙ্গর যে মন্দির, সেই মন্দিরটি আজ সেদিনে বন্ধ ছিল। তো মনটা একটু খারাপই হয়ে গেল, যেহেতু সোনার গৌরাঙ্গ মন্দির আমরা দেখতে পেলাম না। তো তারপরে ওখান থেকে আবার আমরা স্টিমার ধরে কৃষ্ণনগর চলে আসি। কৃষ্ণনগরের যে ধার সেখানে চলে আসি। ওখান থেকে তোমার হচ্ছে আমরা ম্যাজিক কার করে স্টেশনের দিকে 10 টাকা ভাড়া দিয়ে স্টেশনের দিকে চলে আসি। তো এইভাবেই পুরো দিনটা গেছিলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমায় কিন্তু অবশ্য করেই জানিও। আমার তো দিনটা খুব সুন্দর কেটেছিল, যেটুকুই দেখেছিলাম বা যেটুকুই উপভোগ করেছিলাম, দিনটা ছিল খুবই সুন্দর। আর তার সাথে আমরা সন্ধ্যা আরতি দেখতে পারিনি, এই কারণের জন্যই, যেহেতু আমরা ওখানে স্টে করিনি। আমরা ভেবেছিলাম স্টে করব, কিন্তু স্টে করার মতো অবস্থা ছিল না, সেই কারণের জন্য আমরা স্টে করতে পারিনি। আমাদের কিছু কাজের জন্য আমাদের বেরিয়ে আসতে হলো বিকালের মধ্যে, সেই কারণের জন্য সন্ধ্যা আরতি দেখা হয়নি। সন্ধ্যেবেলা তোমরা যারা যাবে অবশ্যই আরতি দেখো। তো তোমরা যেহেতু কেউ ওখানে মোবাইল ফোন কিন্তু ইউজ করা যায় না, আর যে সমস্ত ভিডিও তোমরা ইউটিউব বা ফেসবুকে দেখতে পাও সমস্তটাই ওদের নিজেদের ভেতরের করার ভিডিওটাই দেখতে পাও। কোনো ইউটিউবার বা যে কেউ হোক না কেন, ভেতরে কিন্তু কাউকে ওরা ভিডিও করতে অ্যালাউ করে না। নিজেদের লোক ছাড়া কিন্তু ওরা কোনো দর্শনার্থীদেরই কিন্তু ফোন অ্যালাউ করে না, কোনো ক্যামেরা অ্যালাউ করে না। আমি বারবার করেই কিন্তু এই বার্তাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো যদি কেউ তোমরা লুকিয়ে করার চেষ্টা করো, তার জন্য কিন্তু জরিমানাও দিতে হতে পারে। তো এইভাবেই আমার দিনটা কাটলো। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমার পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। হরে কৃষ্ণ।